প্রথম, জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে 14 থেকে 16টা বাক্স ভরে হীরা, জহরত, ডলার বোঝাই করে হাসিনা এবং রেহানাকে তাদের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়েছে। আন্তরিকতার সাথে, উদারতা দিয়ে একেবারে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানির জন্য কোনো সমস্যা না হয়, তাদের শ্বশুরবাড়ি পৌঁছায় দিছে। কে করছে এটা? জেনারেল ওয়াকার। ভারত পাকিস্তানের যদি যুদ্ধ বাঁধে সেখানে আমাদের কাকা করার কি আছে? ভারত পাকিস্তানের যুদ্ধ কি আমাদের খাওয়ার বিষয়, নাকি আমাদের জড়ানোর বিষয়, নাকি আমাদের ভাববার বিষয়? যদি না সীমান্তে আমাদের কেউ আক্রমণ করে কিংবা সীমান্তে আমাদের উপর কেউ আঘাত করে, বাংলাদেশের এই সময়ে নতুন একটা যুদ্ধে জড়ানো কিংবা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার গল্প, এটা কি শুধুই কথার কথা, নাকি না এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে? কেন আজকের আলোচনা করছি ডক্টর ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের। তিনি সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করে সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। ভারত পাকিস্তানের যদি যুদ্ধ বাঁধে সেখানে আমাদের কাকা করার কি আছে? ভারত পাকিস্তানের যুদ্ধ কি আমাদের খাওয়ার বিষয়, নাকি আমাদের জড়ানোর বিষয়, নাকি আমাদের ভাববার বিষয়? যদি না সীমান্তে আমাদের কেউ আক্রমণ করে কিংবা সীমান্তে আমাদের উপর কেউ আঘাত করে, বাংলাদেশের এই সময়ে নতুন একটা যুদ্ধে জড়ানো কিংবা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার গল্প, এটা কি শুধুই কথার কথা, নাকি না এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে? কেন আজকের আলোচনা করছি ডক্টর ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের। তিনি সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করে সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় বলেছেন যে চারিদিকে যুদ্ধের দামামা, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি যুদ্ধ চাই না, কিন্তু পরিস্থিতি যেরকম মনে হচ্ছে দু একদিনের মধ্যেই যুদ্ধ হবে, যুদ্ধ বেঁধে যেতে পারে, সত্যি হতে পারে, গুজবও হতে পারে। তেমন হলে আমাদের তো হাত গুটিয়ে বসে থাকার উপায় নেই, আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা শুনি এক ঝলক তার কথা। এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। আমি যখন আলোচনা করছি তার প্রায় 24 ঘন্টা আগে এই বক্তব্য তিনি দিয়েছেন। আমি এরই মধ্যে দেখেছি ইন্টারনেটে এবং নানান জায়গায় এটি দারুণভাবে মানুষ দেখছে এবং এটি একটি আগ্রহের কেন্দ্র সৃষ্টি হয়েছে। আসলেও কি আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধবে কিনা, এবং সেই যুদ্ধ বাঁধলে আমাদের সেখানে জড়ানো উচিত কিনা, কিংবা ডক্টর ইউনূসের এই কথার প্রেক্ষিতে তিনি কি বার্তা দিতে চেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে, কি বার্তা দিতে চেয়েছেন ভারতকে, কি বার্তা দিতে চেয়েছেন পাকিস্তানকে, কি বার্তা দিতে চেয়েছেন চীনকে, এগুলো বিশ্লেষণের বিষয়, আলোচনার বিষয়। তার এই বার্তা একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দিতে পারেন কিনা তৃতীয় কোনো দেশ, যে এই দেশে যুদ্ধের কোনো আঁচ কিংবা ছায়া লাগলেই আমাদের দারুণ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত আকপাচ না ভেবে কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় সেনাবাহিনীদের সাথে বৈঠক কিংবা নিরাপত্তা কাউন্সিল, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত, রাজনৈতিক দলের সাথে বসে করণীয়, এগুলো সব ব্যতি রেখে তিনি একা একটা অনুষ্ঠানে গেলেন এবং বালখিল্যভাবে বলে ফেললেন যে আমাদের যুদ্ধের প্রস্তুতি লাগবে। এটি কতটা বাস্তব সেটি নিয়ে আজকের আলোচনা। দেখুন ডক্টর ইউনূস কোন প্রেক্ষিতে এই যুদ্ধের কথা বলেছেন সেটি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই। সেটি হলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত 22শে এপ্রিল যেই আক্রমণ হয়, সেই আক্রমণে অন্তত 26 জনের প্রাণহানি ঘটেছে, 26 জন পর্যটকের। এই প্রাণহানির ঘটনা হৃদয় বিদারক, কিন্তু কাশ্মীরের যে অন্তর্দ্বন্দ্ব, কাশ্মীরের যে যুদ্ধ অবস্থা, কাশ্মীরের
মানুষের রাজনৈতিক ভাগ্য প্রশ্নে যে সিদ্ধান্তহীনতা, সেটা তো আরো বেশি দুঃখজনক। অনেক বছর ধরে ঝুলে আছে। কাশ্মীরের ভূখণ্ড একটা অংশ ভারত দখল করে রাখছে, যেটার নাম হচ্ছে জম্মু কাশ্মীর, আর একটা অংশ পাকিস্তান দখল করে আছে, যেটার নাম হচ্ছে আজাদ কাশ্মীর। এই কাশ্মীরের বাসিন্দারা 1947 সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা হলেও তারা পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হতে পারেনি, কেননা তখনকার তাদের যে শাসক ছিলেন সেই শাসক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ভারতের সাথে থাকবেন। 1947 সাল থেকে এই সিলসিলা চলে আসছে এবং এই সিলসিলায় আমরা দেখেছি এক না একাধিকবার ভারত পাকিস্তান ছোটখাটো ছোট বড় যুদ্ধে জড়িয়েছে এবং কয়েক দশক পরপরই কিংবা কয়েক বছর পরপরই এই যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়। এবারে পরিস্থিতি সৃষ্টি হলো। এর আগে আমি যতদূর মনে করতে পারি যে তাজমহল হোটেলে মুম্বাইয়ে যে আত্মঘাতী হামলা হয়েছিল, সেখানে যেসব প্রাণহানি ঘটেছিল তার প্রেক্ষিতে একবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধর প্রস্তুতি এবং যুদ্ধ শুরু হয়েছিল। ইমরান খান যখন সরকারে ছিলেন তখন একবার ভারত পাকিস্তান একটা যুদ্ধ অবস্থায় পৌঁছায়। সেই সময় আমরা দেখেছিলাম যে ভারতীয় সৈন্যরা কিভাবে পাকিস্তানের মাটিতে আক্রমণ করতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে আটকে ছিল এবং তাদেরকে কিরকম ভালো ব্যবহার করে ভারতে ফেরত পাঠানো হয়েছে, সেসব গল্প আমরা জানি। সেটা খুব বেশি দিন আগের কথা না। তো এই যে মুম্বাই হোটেলকে হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনা, ইমরান খানের সময় আর একবার যুদ্ধ উত্তেজনা, বর্তমানে আরেকটি যুদ্ধ উত্তেজনা আমরা দেখছি। আদৌ কি যুদ্ধ হবে কি হবে না সেটা সময় বলে দিবে। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন যে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য আছে, ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে তাদের যুদ্ধ শুরু করতে পারে ভারতের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে। যেটা আবার ভারত এটাকে বলছে যে না, এটা একটা অপপ্রচার। কিন্তু কখন বলছে অপপ্রচার বললেও আমরা দেখছি নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর 3 বাহিনী প্রধানদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে নাকি নির্দেশনা দিয়েছেন যে ফ্রি হ্যান্ড, অর্থাৎ যুদ্ধ অবস্থা প্রশ্ন মোকাবেলায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেনাবাহিনীর হাতের উপর ন্যস্ত করেছেন তিনি। তো স্বাভাবিক অর্থেই এটি একটি যুদ্ধ উন্মুখ পরিস্থিতি, যদিও সারা বিশ্বব্যাপী এই যুদ্ধকে নিয়ে কথাবার্তাকে ডিএসকেলেট করার, অর্থাৎ প্রমোশন করার, প্রশমিত করার আবেদন জানানো হচ্ছে। ভারতের এই যে অবস্থা, পাকিস্তানের অবস্থা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টুইট করেছেন যে তিনি কথা বলেছেন ভারত এবং পাকিস্তানের সংশ্লিষ্ট দপ্তরের সাথে, আহ্বান জানিয়েছেন যে এটা ডিএসকেলেট করার জন্য। একই রকম আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি দুই পক্ষের সাথে কথা বলেছেন এবং এটাকে ডিএসকেলেট করার জন্য কথা বলেছেন। কেননা এটা যদি স্কেলেশন, অর্থাৎ এই উত্তেজনা, প্রধান উন্মাদনা যদি বাড়ে তাহলে কোনো পক্ষের লাভ নেই। এই কারণে যে ভারত এবং পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর, শক্তিসম্পন্ন দুটি দেশ। এখন এই দুটি দেশ যদি ফুল স্কেল যুদ্ধে জড়িয়ে পড়ে, পারমাণবিক বোমার যদি ব্যবহার হয়, তাহলে কোটি মানুষের প্রাণহানি ঘটবে। কেননা আপনারা জানেন ভারত এবং পাকিস্তান উভয়ই হচ্ছে পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। সেই পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে যখন যুদ্ধ উন্মাদনা, সেই উন্মাদনায় একজন শান্তি পুরস্কারের মহান মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনা করছেন, ভুলে যাওয়ার উপায় নাই, অস্বীকার করার উপায় নাই। তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রায়, তাকে বিশ্ব পরিমণ্ডলে অন্যরকম মর্যাদা দেওয়া হয়। বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় তার বক্তৃতা শোনার জন্য। পৃথিবীর অনেক দেশে তার শান্তির মডেল কিভাবে কাজ করবে সেজন্য তার পরামর্শ চাওয়া হয়। মানুষ তার সাথে ছবি তোলে। বাংলাদেশের কথা বলছি না, বিদেশে যেখানেই যাবেন, বিশ্বে বাংলাদেশের অন্যতম গ্লোবাল বৃহৎ সেলিব্রিটি হিসেবে তিনি পরিচিত। তিনি শান্তির কথা বলবেন, প্রয়োজনে তিনি দুই দেশের দুই প্রধানমন্ত্রীকে ফোন দিবেন, কথা বলবেন যে না, যুদ্ধ এই অঞ্চলে শান্তি আনবে না, স্থিতিশীলতা আনবে না, যুদ্ধ ধ্বংস আনবে। সেটা না করে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সেনাবাহিনীকে বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে। সেটি নিশ্চয়ই কাকার মতোই, তাই না? ভারত পাকিস্তান যুদ্ধ যদি একটা বেল হয়, সেই বেল কি বাংলাদেশ খেতে পারবে কিনা? তো বাংলাদেশ যদি না খেতে পারে, বাংলাদেশের চালক হিসেবে ডক্টর ইউনূস কেন কাকা করছেন? অনেকেই খেপে যেতে পারেন এই প্রশ্নে যে না, যুদ্ধ যদি প্রতিবেশী দেশে বাধে, তাহলে যুদ্ধের প্রস্তুতি, অর্থাৎ যুদ্ধ মোকাবেলায় আমাদের উপর আঘাত আসলে আমাদের মোকাবেলায় প্রস্তুতি তো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় নিরাপত্তার বিষয়। এটিকে আপনি উপেক্ষা করতে বলেন কিভাবে? আপনারা উপেক্ষা করেন কিভাবে?
যৌক্তিক প্রশ্ন। যুদ্ধ যদি বাধে পাকিস্তান এবং ভারতের মধ্যে, এবং বাংলাদেশ যদি সীমান্ত কোনোভাবে আক্রান্ত হয়, কোনো সীমান্ত, আমাদেরও কথা বলতে হবে। সেই কথা বলার জন্য যে বিষয়টা জানা দরকার সেটা হলো আমরা যুদ্ধ করব কার সাথে, সেটার ফয়সালা হওয়া দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছেন আমাদের যুদ্ধের প্রস্তুতি লাগবে, আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, তিনি কি বাংলাদেশের কোনো পক্ষের হয়ে যুদ্ধ জড়ানোর প্রস্তুতির কথা বলেছেন? বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ লাগলে ডক্টর ইউনূসের নেতৃত্বে সেনাবাহিনী কি সেই যুদ্ধে জড়াবে কিনা তার নির্দেশনায়? জড়ালে কার পক্ষ হয়ে যুদ্ধ জড়াবে? তারা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে? ধরে নিলাম পাকিস্তান আমাদের সীমান্ত থেকে অনেক দূরে, পাকিস্তানের সাথে যুদ্ধ করার কোনো রকম ইচ্ছা কিংবা কোনো রকম সুযোগ নেই, তাহলে তো একটাই সুযোগ, সেটা হলো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিভাবে? ভারত যেহেতু পশ্চিম পাকিস্তানের ওই অংশে আক্রমণ করবে এবং আমাদের সীমান্তে যদি কোনো আঘাত আসে কিংবা আমরা যদি এই যুদ্ধে জড়াতে চাই, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রস্তুত রাখার কথা বলছে, তাহলে যুদ্ধটা তো ভারতের সাথেই হবে। সহজ হিসাব। আপনাদের ভিতরে যাদের অতি জাতীয়তাবাদের উন্মাদনা তুঙ্গে, তারা হয়তো বলতে পারবেন যে হ্যাঁ, ভারতের সাথে আমরা যুদ্ধ করব, আমরাও দেখিয়ে দিব, আমরা দেখিয়ে দিব ভারতের সাথে যুদ্ধ করব। এইগুলো আমার হিসেবে খুবই পপুলিস্ট কথা, আমার হিসেবে খুবই বালক সুলভ চিন্তা। সারা পৃথিবী চেষ্টা করে যে যুদ্ধ ছাড়া কিভাবে একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কারণ যুদ্ধ যদি একবার বাধে, সেই যুদ্ধ শেষ হয় না, যুদ্ধকে শেষ করা যায় না বলেই ইউক্রেনে একবার আক্রমণ করে রাশিয়া আটকে আছে, অনেকবার চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসছে সম্মানজনকভাবে। সম্মানজনক মানে তারা যে অংশগুলো দখল করে রেখেছে সেগুলোর একটা হিস্সা ফয়সালা নিশ্চিত করে তারা বেরিয়ে আসতে চায়, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ নেই বলেই ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে টানাটানি আপনারা দেখছেন। আফগানিস্তানে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের $6 ট্রিলিয়ন আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে ব্যয় হয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পঙ্গু প্রায়। তারা সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসছে অনেক নাকে খত দিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন আফগানিস্তানে আবার তালেবানের হাতে ক্ষমতা গিয়েছে। ইরাকে এখন যদিও অন্য সরকার আছে, তবুও সেখানেও একটা সার্বক্ষণিক উত্তেজনা, মার্কিন স্থাপনাকে কেন্দ্র করে আঘাত, নানান রকম দুশ্চিন্তা এগুলো আছে। ইরাকে যুদ্ধ না থাকলেও সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে, আপনারা কিছুদিন আগেও দেখেছেন, সিরিয়া এবং অন্যান্য জায়গায়। এখন যুদ্ধ চলছে প্যালেস্টাইন এবং ইসরায়েলের বিরুদ্ধে। হামাস আক্রমণ করেছে ইসরায়েলকে, তাদের স্বাধীনতার স্বপ্ন, অনেক দিন ধরে লালায়িত স্বপ্ন, সেগুলো ভণ্ডুল করে রেখেছে। জমি, মাতৃভূমি, কবরস্থান দখল করে রেখেছে। পশ্চিম তীরে আক্রমণ চালাচ্ছে। গাজায় তো একটা পৃথিবীর বৃহত্তম কারাগার হিসেবেই এটা আখ্যায়িত করা হয়। তো সেই গাজা থেকে যখন আক্রমণ করা হলো ইসরায়েলের ভূখণ্ডে, আমরা সবাই চাই, আমি নিজেও চাই যে ইসরায়েলের পতন হোক, কিন্তু এত বিশ্ব বাস্তবতা তো এত সহজ না। একবার যুদ্ধ শুরু হয়েছে, সেখানে এখন পর্যন্ত অন্তত 60,000-এর বেশি নরনারী, বাচ্চা, আবাল বৃদ্ধ বনিতা নিহত হয়েছেন। মানুষ গাজা নামক শহরটাকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এখনো চলছে সেখানে প্রতিদিন। আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে। আমি ঘটনাগুলো বললাম এই কারণে, যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধ শুরু করা সহজ, যুদ্ধ শেষ টানা সহজ না, এর চড়া প্রতিদান দিতে হয়। যুক্তরাষ্ট্রকে বছরের পর বছর ধরে প্রতিদান দিতে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, অর্থনীতিতে। ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে বলছে যে আই এম নট দ্য প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমি যুক্তরাষ্ট্রকে দেখবো খালি, কেননা তাদের $6 ট্রিলিয়ন নাই হয়ে গেছে যুদ্ধের সামলাতে, যুদ্ধকে চালিয়ে রাখতে, এবং তারা একটা যুদ্ধ শুরু করে সেখানে শেষ করতে পারেনি। শেষ করেছে আফগানিস্তানে একবারে কাপুরুষের মতো, সবকিছু পালিয়ে তারা যুক্তরাষ্ট্রে আসছে। যাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল সেই তালেবানদের হাতে ক্ষমতা দিতে তারা বাধ্য হয়েছে। তো এত সহজ যুদ্ধ, ভারত পাকিস্তানকে যুদ্ধ উন্মোদনের কথা বললেই যুদ্ধে জড়াবে? তারা কি জানে না যে যুদ্ধ একবার শুরু করলে শেষ করা যায় না? তো সেরকম একটা জায়গায় বাংলাদেশের অবস্থান তৃতীয় পক্ষের কোনো একটা রাষ্ট্র হিসেবে শান্তির কথা না বলে
প্রকাশ্যে একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে যখন যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়, সেটার রিপারকেশন আছে, সেটার ইমপ্লিকেশন আছে, সেটার সুদূর প্রসারী একটা প্রভাব আছে। এই প্রভাব পড়বে পররাষ্ট্রনীতিতে, এই প্রভাব পড়বে সামরিক বাহিনীতে যারা আছেন, এই প্রভাব পড়বে রাজনৈতিক নানান হিসাব নিকাশে। কেননা যুদ্ধ শুরু করার জন্য কিংবা যুদ্ধ করার নেতৃত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করেননি। তার যে মূল কাজ জুলাই গণহত্যার বিচার, কোনো অগ্রগতি নেই। প্রতিনিয়তই আমরা সংবাদ দেখছি যে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের আমলের সুবিধাভোক্তরা সরকারের বিভিন্ন জায়গায় এমনভাবে জেঁকে বসে আছে। বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে অন্তত 24টি মন্ত্রণালয়ের সচিব আওয়ামী সমর্থিত সচিব। এই বম নিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের দোসর সচিব, আমলাতন্ত্র নিয়ে সরকার চালাচ্ছে ডক্টর ইউনূস, যেখানে আওয়ামী লীগের গণহত্যার বিচারের প্রশ্ন সমাধান আসছে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে সে বিষয়ে সিদ্ধান্ত না। ডক্টর ইউনূস আছেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। দুই দেশ পাকিস্তান ভারতের যুদ্ধ হলে তাদের অর্থনীতির 12টা তো বাজবেই। একবার চিন্তা করুন যে পারমাণবিক ক্ষমতাধর দেশের তাদের কোনো একটি লক্ষ্যবস্তু যদি ঢাকা হয়, যুদ্ধ উন্মাদনার কথা শুনে আপ্লুত হচ্ছেন, ইউটিউবে ভিডিও দেখছেন কিংবা অন্য বিষয়ে যারা খুব প্রমোদ গুনছেন, একবার ভাবুন তো কোথায় যে পরিস্থিতি দাঁড়াবে। সে জায়গায় আমরা কি যুদ্ধের পক্ষে দামামা যাব, নাকি আমরা শান্তির কথা বলবো, আমাদের আয়ত্তের বাইরে যেও দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করব যে না, এবং সেই বোঝানোর সমস্ত রকম ক্রেডিবিলিটি, অবস্থান, অর্জন বাংলাদেশের সরকার প্রধানের আছে। সেটা থাকার পরেও কেন তিনি এই পথে হাঁটছেন? আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। প্রথম, জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে 14 থেকে 16টা বাক্স ভরে হীরা, জহরত, ডলার বোঝাই করে হাসিনা এবং রেহানাকে তাদের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়েছে। আন্তরিকতার সাথে, উদারতা দিয়ে একেবারে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানির জন্য কোনো সমস্যা না হয়, তাদের শ্বশুরবাড়ি পৌঁছায় দিছে। কে করছে এটা? জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। অদূরদর্শী একটা সিদ্ধান্ত। তাদেরকে বলছে জীবন রক্ষার্থে তারা কোনো রক্তক্ষরণ চায় না, রক্তপাত চায় না, তারা এটা বলছে। এখন রক্তপাত থামানোর জন্য দর্শকবৃন্দ 14-16 বাক্স ভৈরা ডলার দিয়ে দিতে হবে, 14 আর 20 বাক্স ভৈরা হীরা জহরত দিতে হবে। তারা বলছে রক্তপাত চায় না। তারা হাসিনার চায় না 1975 সালের 15ই আগস্টের মতো এরকম যেন রক্তপাত না হয়। রক্তপাত থামানোর জন্য জেনারেল ওয়াকারের 14 বাক্স ভরে ক্যাশ ডলার, হীরা জহরত বাংলাদেশ ব্যাংকের লকার খুলে সব একত্র করে 14 থেকে 16 বাক্স উঠাই দিতে হইল। এটা কি দেশের সম্পদ পাচার না? তো জেনারেল ওয়াকার দেশের অর্থ, দেশের ডলার, দেশের স্বর্ণ, দেশের ডায়মন্ড, দেশের হীরা জহরত পাচারের সাথে ইনভলভ ছিল। কে ইনভলভ ছিল? জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান। তারা বাংলাদেশের প্রতি কোনো রহমত করে নাই। তারা কি করেছে? হাসিন, রেহানকে, তারেক সিদ্দিকীকে এবং তাদের পিল্লে একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি। ওকে জেনারেল ওয়াকার, তুমি পাঠিয়ে দিয়েছো, এই ব্রিফকেস গুলো কেন গেল? ওই ব্রিফকেসের মধ্যে কি ছিল? ওই ব্রিফকেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারে টাকা পাচার হয়েছে, ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত।
দেশের সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান জড়িত। মিলিটারি পিকআপ ভ্যানে বর্ডার ক্রস কইরা দিতা। তোকে তুমি তোমার জটাস লাগে, তুমি জটাসে কৃতজ্ঞতা জানাবা, বিমানে উঠাবা, হেলিকপ্টারে উঠাবা, তো 14,15,00,000 ডলার স্বর্ণ, হীরা, জহরত, ডায়মন্ড কি করে দিচ্ছ? অর্থাৎ তুমি পাচারের সহায়তা করেছ জেনারেল ওয়াকার। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ভারতের ব্রিটিশদের সাপ্লাইয়ার, মুরগি সাপ্লাইয়ার খান বাহাদুর, আর তুমি ভারতের 5টা হারামখোর মির্জাফর ওয়াকারুজ্জামান। তুমি রক্তপাত চাও নাই, খুব ভালো কথা, রক্তপাত চাই না, আমি রক্তপাত চাই না, হাসিনারে রেহানারে পাঠাইছি, তো এগুলো কেন দিছ? এবং শুধু পাঠায় না, আবার কি করছে সে? হাসিনার দোষর, ভারতীয়দের দোষরদেরকে, রয়ের লোকজনদেরকে, রয়ের অপারেটিভদের ভিতরে সর্বমোট আমি শুনেছি 252 জন না 53 জন না 300, আমার যতদূর মনে পড়ে 252 জন না 253 জনকে সে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে, ওই 626 জনের মধ্যে। অর্থাৎ শুধু পাচারের সহায়তা করে নাই, দেশ লুণ্ঠনকারী, খুনি, গুমকারী রয়্যাল লোকজন তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল। ওখানে এই 626 জন কোথায় এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখনো সে প্রকাশ করে নাই, তাদেরকে হ্যান্ড ওভার করে নাই। এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায়, এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায়। ওয়াকারুজ্জামান তাদেরকে পার করেছে। এখন তারপরেও শত শত ভারতীয় দোসররা, গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায়? গ্রেপ্তার হচ্ছে না, গ্রেপ্তার হচ্ছে না। তাহলে তারা কোথায়? তারা আছে এখন বাংলাদেশে। কাদের ছত্রছায়া রয়েছে? কার আর ছত্রছায়া থাকবে? কার ছত্রছায়া থাকবে? জেনারেল ওয়াকারের ছত্রছায়া এবং জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্রছায়া। আপনারা অবাক হচ্ছেন? আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে একটা সমালোচনা করছে? জেনারেল ওয়াকারকে নিয়ে, সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে, হাসিনা শেখের 14 ব্রিফকেস এবং 20 ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন? তাদের বিচার দাবি করেছেন? কারো কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না, কিন্তু রক্তপাতের সাথে 14 ব্রিফকেস ক্যাশ ডলার, 14 ব্রিফকেসের মধ্যে ডায়মন্ড, সোনা, এগুলো কেমনে গেল? তাহলে কি জনসমক্ষে আপনার আর আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল? এবং যারা গত 17 বছর দেশকে খোকলা করে দিয়েছে তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে, ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয়। তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়? এখন বিএনপির কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না। ওয়াকার এগুলো কেন করেছে কোনো জবাবদিহিতা চাইবে না, এবং তারা বলবে না না না, আমরা তো এগুলোর সাথে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এর ঐতিহ্যবাহী দল নাকি একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে? কোনটা? কেউ ওয়াকার সমালোচনা করবে না, ওয়াকার সম্পর্কে কথা বলবে না। তো এক কথায় আমি যদি বলি, এই মুহূর্তে ওয়াকার এবং বিএনপির ছত্রছায়ায় লুকিয়ে আছে এসব খুনিরা, আওয়ামী লীগের ভারতীয় দোসররা, সুবিধাভোগীরা লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে? কারণ আওয়ামী শাসন আমলে বিএনপি সুবিধাভোগীরা তো আবার এদেরই ছত্রছায়া ছিল।
আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।